হ্যাঁ স্যার, রেডি। ঠিক আছে, আমরা দেখো মুভ করছি প্রথমে কোশ্চেন নাম্বার ওয়ানে। দ্য এলসিএম অফ 40, 78 অ্যান্ড অ্যানাদার নাম্বার এক্স ইজ 7800। তিনটে নাম্বার দিয়ে দেওয়া আছে, একটা 40, একটা 78, আর একটা সংখ্যা হচ্ছে এক্স। এই তিনটে সংখ্যার লসাগু লসাগু যদি তোমার কাছে 7800 হয়ে থাকে, তো এক্সের মান কত হবে? কোন অপশনটাকে নেবে? 180, 200, 127 না 152? 200। ওকে, জিত অ্যান্সার দিচ্ছ, 200 হবে। আর কার অ্যান্সার? দেখো, এলসিএম যদি আমরা বের করতে চাই, তার মেথড আমাদের কাছে কি কি আছে? একটা হচ্ছে আমাদের কাছে ডিভিশন মেথড, যেটা আমরা একদম ছোটোবেলাতে করতাম। রিপিটেড ডিভিশন, বা বারবার তুমি ডিভিশন করতেই থাকবে, ডিভিশন মেথড। ঠিক। একটা হচ্ছে মাল্টিপল মাল্টিপল চেক। আরেকটা কি মেথড হয়, সেটা হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন। প্রাইম ফ্যাক্টরাইজেশন এটা হচ্ছে সবথেকে বেস্ট অ্যাপ্রোচ এলসিএম যদি তুমি বের করতে চাও। ঠিক আছে, যেই তিনটে সংখ্যা তোমার কাছে গিভেন আছে, একটা হচ্ছে 40, একটা 78, আরেকটা সংখ্যা হচ্ছে এক্স। 40-এর দেখো, যদি আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করতাম, আমরা কি পেতাম? তুমি বলবে স্যার 5 × 8 আমরা বলতে পারি। আর সেটাকে আমরা কি লিখতে পারি? 8 মানে হচ্ছে 2, তোমার কাছে তিনটে থাকছে, ঠিক, আর 5 থাকছে একটা। প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথডে আমরা কি করি না, যে কোনো নাম্বারকে আমরা সবথেকে স্মলেস্ট প্রাইম নাম্বারের পাওয়ারে সেটাকে ভেঙে নিই। তো 40কে যখন তুমি স্মলেস্ট প্রাইম নাম্বারের পাওয়ারে ব্রেক করতে চাইবে, তোমার কাছে আসবে 2 3 বার, 5 হচ্ছে একবার। সিমিলারলি দেখো, যদি আমরা 78কে ব্রেক করতাম, এটাকে আমরা কি বলতে পারি, যে 39 × 2 78 হবে। 39কে আমরা 3 × 13 বলতে পারি, আর 2 তো তোমার কাছে থাকছে। সো 2 একটা হবে এক্ষেত্রে, 3 হবে একটা, আর 13 তোমার কাছে একটা আসবে। এবার এক্স হচ্ছে যে নাম্বার তোমাকে জানতে চেয়েছে, এটার প্রাইম ফ্যাক্টরেশন কত হবে বা ভ্যালু কত হবে, এটা তো আমরা জানি না। কিন্তু যদি আমরা এলসিএমের দিকে তাকাই, তোমাকে এলসিএম কত বলে দেওয়া আছে, লসাগু বলে দেওয়া আছে 7800। এটাকে যখন প্রাইম ফ্যাক্টরেশন করবে, আমরা বলতে পারি 78 × 100। 78কে দেখো, সেই ব্রেক করলে 39 × 2 আসবে, মানে তুমি 2-এর × 3 × 13 পাবে এখান থেকে। ঠিক। আর 100কে যখন তুমি প্রাইম ফ্যাক্টরাইজেশন করবে, এখান থেকে আসবে কত? তুমি বলবে 4 × 5 তোমার কাছে আসবে। 4 × 5 তোমার কাছে আসবে। ঠিক। 4কে যখন তুমি প্রাইম ফ্যাক্টরাইজেশন আরও ব্রেক করতে চাইবে, 2 দুটো আসবে, 5 আসবে তোমার কাছে একটা। সো 5 স্কোয়ার। হুম, সরি, 25 5 হবে, তাই তো? স্কোয়ার। 25 হবে। ঠিক আছে। তো যখন আমরা প্রাইম ফ্যাক্টরেশন মেথডের থ্রু দিয়ে এলসিএম ক্যালকুলেট করি, তখন আমরা কি করি না, সবসময় হাইয়েস্ট পাওয়ারগুলোকে চুজ করি। এবার তুমি যদি এলসিএমের দিকে আসো, এখানে টোটাল 2 তোমার কাছে হবে কতগুলো? 3টে, কারণ এখানে একটা থাকছে, এখানে দুটো আছে। তোমার কাছে 2 হবে 3টে, 3 তোমার কাছে একটাই থাকবে, 5 হবে তোমার কাছে দুটো, আর 13 তোমার কাছে একটা থাকবে। ঠিক, এটা হচ্ছে তোমার এলসিএম। তো যেই নাম্বারগুলো থেকে তুমি প্রাইম ফ্যাক্টরাইজেশন নেবে, সেখানে কিন্তু হাইয়েস্ট পাওয়ার 2-এর পাওয়ার 3 তোমার কাছে থাকতে হবে। তো তুমি হাইয়েস্ট পাওয়ার 2-এর ক্ষেত্রে 3 এখানে কিন্তু অলরেডি অ্যাভেলেবেল পেয়েছো। এবার এটার ক্ষেত্রে যদি 2-এর পাওয়ার 3 অবধি তুমি ম্যাক্সিমাম নিতে পারো, 2-এর পাওয়ার 3 ম্যাক্সিমাম নিতে পারো, বা তোমার কাছে 2-এর পাওয়ার 2 থাকলেও হবে, 2-এর পাওয়ার 1 থাকলেও হবে, 2 না থাকলেও হবে, কোনো অসুবিধা নেই। ওকে। 3-এর পাওয়ার দেখো হাইয়েস্ট এখানে 1 আছে, এখানে তুমি অলরেডি পেয়েছো, তুমি চাইলে এখানে ম্যাক্সিমাম 3-এর পাওয়ার 1 নিতে পারো, আবার নাও নিতে পারো। 5-এর যেহেতু এখানে তোমার কাছে স্কোয়ার লাগবে, এখানে কোথাও দেখো 5-এর স্কোয়ার নেই। সো এই এক্স যে নাম্বারটা হবে, তার ভেতরে কিন্তু তোমাকে 5-এর স্কোয়ার, এটাই ম্যাক্সিমাম পাওয়ার রাখতে হবে। আর 13 তো অলরেডি এখানে আছে, তুমি চাইলে রাখতে পারো, না চাইলেও নাও রাখতে পারো। ঠিক আছে। সো অপশনের দিকে যত দেখে আমি তাকাই, সব থেকে স্মলেস্ট নাম্বার যদি আমাকে বলতো, তুমি কি অ্যান্সার চুজ করতে বলো তো? যদি এই কোশ্চেনটাকে আমি ঘুরিয়ে দিতাম, যে এক্সের মান সব থেকে মিনিমাম কী হতে পারে, তাহলে এই কন্ডিশনটা ম্যাচ করবে, যে লসাগু তোমার কাছে
7,800 হবে, তখন তোমার অ্যান্সার কী হতো? 8 হুম 8 কেন 8? তোমার কাছে কি নেই? দেখো, 7,800কে যখন তুমি প্রাইম ফ্যাক্টরেশন করেছো, তুমি পেয়েছো 2 এর পাওয়ার 3, 3 এর পাওয়ার 1, 5 এর পাওয়ার 2 এবং 13। এগুলো তুমি ম্যাক্সিমাম পাওয়ার পাবে ওই তিনটে নাম্বার থেকে। 2 এর পাওয়ার 3 তুমি অলরেডি পেয়ে গেছো, 3 এর পাওয়ার 1 এটাও অলরেডি পেয়ে গেছো, 13-এর পাওয়ার 1 এটাও তুমি অলরেডি পেয়ে গেছো। তোমার কাছে নেই কি? যেটা নেই সেটাই তোমাকে রাখতে হবে। তো মিনিমাম দেখো, তুমি যদি 5 স্কোয়ার মানে 25 নিয়ে নাও নাম্বারটা, তাহলে কিন্তু তোমার কাছে এই তিনটে নাম্বারের একটা নাম্বার 40, একটা 78 আর একটা 25 যদি নাম্বার থাকতো, তাদেরও কিন্তু লসাগু তোমার কাছে 7,800 হতো। ইয়েস অর নো? yes sir হতো। এবার যেহেতু আমাদের কাছে 25 অপশনে নেই, তো এবার তোমাকে নাম্বার বানাতে হলে কী করতে হবে? তুমি বানাতে তো অনেক কিছু নাম্বারই পারো, কিন্তু আমি তোমাকে কী বললাম যে তুমি 2-এর পাওয়ার 3 ম্যাক্সিমাম নিয়ে নিতে পারো, 5 স্কোয়ার তুমি ম্যাক্সিমাম, এটা তোমাকে রাখতেই হবে মাস্ট, এটা একদম ম্যান্ডেটারি, তোমাকে রাখতেই হবে। বাকিগুলো তুমি রাখতেও পারো না পারো, কিন্তু চাইলে তুমি ওখানে অবধি নিতে পারো। তো সেই কম্বিনেশনে যদি আমি অ্যান্সার দিতে চাই, দেখো আমাকে এটা তো রাখতেই হচ্ছে, 25 তো রাখতেই হচ্ছে। আর 25-এর মাল্টিপল নাম্বার তুমি যদি ফাইন্ড আউট করতে চাও, একটাই তোমার কাছে অ্যাভেলেবেল আছে, সেটা কিন্তু 200। বাদ বাকি কোনোটাই দেখো 25-এর মাল্টিপল হচ্ছে না। সো আমাদের কাছে রাইট অ্যান্সার কোনটা হয়ে যাবে? সেটা হচ্ছে অপশন বি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। রিজনিংয়ের নাম্বার এবং লেটার সিরিজ একসাথে মিক্সড করে কোশ্চেন দিয়ে দেওয়া আছে, পরবর্তী সিরিজে কি আসবে তোমাকে ফাইন্ড আউট করতে হবে। দেখো, ক্লিয়ারলি দেখেই বুঝতে পারছো নাম্বারগুলো ইনক্রিজ কত করে হচ্ছে। ডি থেকে ই হয়েছে +1, ই HN থেকে 70 ই থেকে এফ হয়েছে +1, এফ থেকে জি হয়েছে +1, তো পরবর্তী লেটার তোমার কাছে +1 করলে এইচ হবে। ওকে, জে এর পরে +1 করলে কে, এল, এম, এরপরে কি আসবে? এন আসবে। এইচ এর পরে এন আসবে। এই অপশন দুটো বাদ। নাম্বারটার ক্ষেত্রে দেখো কি কন্ডিশন ঘটছে, তুমি বলবে স্যার এখানে 26 ছিল, এখানে 37 হয়েছে, মানে +11 হয়েছে। 37 থেকে 48 এগেন দেখো +11 হয়েছে। 48 থেকে 59 এগেন +11 হয়েছে। তো +11 তুমি যদি এখানেও করো, তোমার কাছে 70 হয়ে যাবে রাইট অ্যান্সার। এইচ এন 70, অপশন বি হবে রাইট। এটাই চুজ করছিলে তো? হ্যাঁ স্যার চলো নেক্সট, চলো সিটিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেন দিয়ে দেওয়া আছে, টাইম নাও, ভালো করে পড়ে অ্যারেঞ্জমেন্টটা করে নাও। ইজি কোশ্চেন আছে, দেখো 7 পিপলকে তোমাকে অ্যারেঞ্জ করতে হবে। তুমি সবার প্রথমেই প্রত্যেকের ফেস কোন দিকে আছে? নর্থের দিকে। তুমি একটা অ্যারেঞ্জমেন্ট বানিয়ে নাও যেখানে 7জনকে পুট করবে, ঠিক? আর প্রত্যেকের নর্থের দিকে ফেস থাকছে। নর্থের দিকে ফেস মিন্স আমাদের যেটা রাইট সাইড, সেটাও কিন্তু ওদের রাইট সাইড হবে। দেখো প্রথম লাইনে বলছে কি, নো ওয়ান সিট টু দ্য রাইট অফ ডি, ডি এর ডান দিকে কেউ বসে নেই। যদি ডি এর ডান দিকে কেউ না বসে থাকে, তো ডিকে আমরা কি করব? একদম রাইট হ্যান্ড সাইডে বসিয়ে দেবো, এর বাইরে, মানে এর ডান দিকে আর কিন্তু বসার জন্য কোনো প্লেস থাকছে না। ওকে, সেকেন্ড লাইনে বলেছে অনলি 3 পিপল সিট বিটুইন ডি অ্যান্ড এস, ডি এবং এস এর মাঝে তোমাকে 3জনকে রাখতে হবে, তো এসকে আমরা এই জায়গাতে পুট করলাম। ওকে, অনলি 2 পিপল সিট বিটুইন এস অ্যান্ড টি, এস এবং টি এর মাঝে 2জন বসে থাকছে। দেখো 2জন এখানেও গ্যাপ আছে, কিন্তু টিকে এখানে তো পুট করতে পারবে না, কারণ এখানে প্লেস নেই। তো 2জনের গ্যাপ দিয়ে তোমার টিকে এই পজিশনেই পুট করতে হবে।
কারণ বাম দিকে আমাদের কাছে প্লেস অ্যাভেলেবেল নেই। ঠিক। নেক্সট বলেছে কি, সি সিট থার্ড টু দ্য লেফট অফ ইউ আর এ সিট টু দ্য ইমিডিয়েট রাইট অফ ইউ। সি যে আছে সে ইউ এর বাম দিকে 3 নম্বরে বসবে এবং এ যে থাকবে সে ইউ এর জাস্ট ডান দিকে বসবে। তো এইরকম একটা কন্ডিশন তোমাকে ওখানে পুট করতে হবে যেখানে ইউ এবং এ একসাথে থাকবে। তুমি বলবে স্যার এই পজিশনটাই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, ইউ এবং একে বসিয়ে দিন, আর ইউ থেকে 3 নম্বর বাম দিকে সিকে তুমি এখানে পাবে। ঠিক আছে। সো কাকে আমরা এখনও পুট করতে পারিনি, সেই পার্সনটা কে হবে, বি হবে। বিকে দেখো এই জায়গাতে চলে আসবে। ঠিক আছে, এই অ্যারেঞ্জমেন্টটা ম্যাচ করেছে তোমাদের সাথে? হাউ মেনি পিপল সিট বিটুইন হ্যাঁ স্যার। বি অ্যান্ড টি। বি এবং টি এর মাঝে কতজন আছে? দেখো বি এবং টি এর মাঝে কতজন আছে, তোমার অ্যান্সার হয়ে যাবে 3 জন। বি হবে, দেখো রাইট। ক্লিয়ার? ওকে স্যার। চলো পরের কোশ্চেন দেখো। এ শপকিপার ফিক্সড দ্য মার্কেট প্রাইস অফ অ্যান আইটেম 50% অ্যাবভ ইটস কস্ট প্রাইস। একজন দোকানদার ছিল, সে তার জিনিসের মার্জিত মূল্য বা চিহ্নিত মূল্যটা তার কেনা দামের থেকে 50% বাড়িয়ে রাখে। সো হোয়াট পার্সেন্টেজ অফ ডিসকাউন্ট অন দ্য মার্কেট প্রাইস শুড হি অ্যালাউ টু গেন 8%? তো মার্কেট প্রাইসের উপরে সে কত পার্সেন্ট ডিসকাউন্টে বিক্রি করলে তার 8% প্রফিট হবে? আঠাশ। 28। দেখো তুমি নর্মালি এরকম ভাবতে পারো, যেটা তোমার কাছে কেনা দাম ছিল সেই কেনা দামটাকে তুমি চাইলে 100 নিয়ে নিতে পারো। যদি তুমি কোনো ফর্মুলা থ্রু দিয়ে না যেতে চাও, তুমি নর্মালি কস্ট প্রাইসটাকে ধরে নিলে কত না 100 টাকা। এখন যেটা মার্কেট প্রাইস হয়েছে সেটা 50% তুমি দাম বাড়িয়ে রেখেছো। তো 50% বাড়িয়ে রাখা মানে জাস্ট এর সাথে 50 যোগ হয়ে যাবে। তুমি দাম রেখেছো কততে? তুমি বলবে স্যার 150 টাকাতে। এটা ছিল তোমার কাছে মার্কেট প্রাইস। তুমি এখন ডিসকাউন্ট দিতে চাইছো, কিন্তু কত দিতে চাইছো সেটা জানো না। ডিসকাউন্ট দেওয়ার পরেও তুমি লাভ করতে চাইছো 8%। 100 টাকায় কোনো জিনিসকে কিনে তুমি যদি 8% প্রফিট করতে চাও, তোমাকে বিক্রি করতে হবে কত টাকাতে? 108 টাকাতে। এটা হয়ে যাবে তোমার সেলিং প্রাইস। ডিসকাউন্টের ক্ষেত্রে তুমি কি ঘটনা দেখলে? 150 টাকার জিনিসকে তোমাকে 108 টাকাতে বিক্রি করতে হবে। সো তুমি ডিসকাউন্ট দিয়েছো কত? 42 টাকা। কত টাকার উপর তুমি ডিসকাউন্ট দিয়েছো? তোমার মার্কেট প্রাইস 150 টাকার উপর। পার্সেন্টেজ জানতে চেয়েছে, ইন্টু 100 লাগিয়ে দাও। ঠিক আছে। তো এটা দেখো তোমার কাছে 6 আসবে, 25, এটা 4 হবে, 6 দিয়ে ক্যান্সেল আউট করলে 7 পাবে। তো 4 ইন্টু 7 করলে টোটাল 28% তোমাকে ডিসকাউন্ট দিতে হবে। অপশন সি। আদারওয়াইজ একটা ফর্মুলা হয়, দেখো ওপরে মার্কেট প্রাইস, নিচে সেলিং প্রাইস, এর ভ্যালু কী হয় না 100 প্লাস ওপরে তোমার কাছে যেটা তুমি ইনক্রিজ করে রাখছো সেই প্রাইসটা নিতে হয়, আর সেলিং প্রাইস হচ্ছে যেটা তোমার কাছে 100 প্লাস গেন করতে চাইছো সেই গেনের পার্সেন্টেজ, এটা ইনক্রিজ পার্সেন্টেজ। এখান থেকেও তুমি রেশিও থ্রু দিয়ে ক্যালকুলেট করতে পারো। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন বলছে, ফর্মুলাটা কি বললেন? এইখানে যে ঘটনাটা দেখো ঘটলো, যদি আমরা 100 টাকা কস্ট প্রাইস ধরে চলি, মার্কেট প্রাইসটা আমাদের কাছে কি এসেছিল, যতটা তুমি দাম বাড়িয়ে রেখেছিলে, মানে 100 সাথে তোমার কাছে যে ইনক্রিজ প্রাইসটা ছিল সেটা যোগ করতে হয়েছিল, তবে না তুমি 150 পেয়েছিলে। হ্যাঁ হ্যাঁ। ঠিক। আর সেলিং প্রাইস কোনটা বেরোচ্ছে, যেটা তুমি গেন করতে চাইছো। 100 টাকার উপর তুমি 8% গেন করতে চেয়েছিলে বলেই তোমার সেলিং প্রাইস কত এসেছিলো? 108 টাকা এসেছিলো। ও সেলিং আচ্ছা প্রাইসটা আচ্ছা আমরা কি আচ্ছা, বলতে পারি? মানে সেই 100 প্লাস ব্যাপারটা ঘুরে ফিরে হ্যাঁ একই। একই। মানে জাস্ট তোমাকে আমি বললাম যে ছোট্ট করে লিখতে চাইলে এরকমভাবে নোট ডাউন করতে পারো। আচ্ছা, ঠিক মানে আছে। ওই সিটি বা এমপির একটা হুম ফর্মুলা হুম আছে, 100 মাইনাস ডিস, ওইরকম। ঠিক সেরকম। ঠিক আছে। চলো পরেরটা দেখো। দেখ মিন প্রপোর্শনাল বিটুইন 9 প্লাস 3√7 অ্যান্ড 18 মাইনাস 6√7। মধ্য সমানুপাতিক তোমাকে বের করতে হবে। আচ্ছা, মধ্য সমানুপাতিকের ফর্মুলা কি হয়? যখন দুটো ভেরিয়েবল তোমার কাছে গিভেন থাকে, যে এ এবং বি, এই দুটোর মধ্যে তোমাকে মধ্য সমানুপাতি বের করতে হচ্ছে, তো মিন প্রপোর্শনালের যেটা ফর্মুলা হয় আমরা প্রত্যেকেই জানি যে রুট ওভার অফ সেই নাম্বার দুটোর গুণফল তুমি যদি নিয়ে নাও, তোমার কাছে মিন প্রপোর্শনাল বা মধ্য সমানুপাতি ডিরেক্টলি বেরিয়ে চলে আসে। ঠিক আছে। তো জাস্ট তোমাকে ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে, তুমি অ্যান্সার পেয়ে যাবে।
ওই ওকে, আর কারো অ্যান্সার? এক্ষেত্রে যে দুটো নাম্বার তোমার কাছে গিভেন আছে, একটা হচ্ছে 9+3√7, একটা দেখো 18 - 6√7। তো মধ্য সমানুপাতি বা মিন প্রপোর্শনাল তুমি বের করতে চাইলে কি করবে, যে রুটের ভেতরে তুমি নাম্বার দুটোর গুণফল করবে। একটা হচ্ছে 9+3√7, তার সাথে মাল্টিপ্লিকেশন করবে 18 - 6√7। যদি তুমি সেকেন্ড নাম্বারটার দিকে তাকাও, 18 - 6√7, ওই নাম্বার দুটোতে যে ভ্যালু দুটো আছে, একটা 18, একটা 6√7, ওখান থেকে দেখো তুমি দুই বাইরে কমন নিতে পারো। যখনই তুমি দুই বাইরে কমন নিয়ে নেবে, এই নাম্বারটাতে আছে কত, যে 9+3√7, এখান থেকে দুই কমন নিলে তুমি কি পাবে, তুমি বলবে স্যার 9 - 3√7 তোমার কাছে আসবে, ঠিক? তো তুমি দেখো এটা তোমার কাছে আসলো কি, এ প্লাস বি, আর এটা হচ্ছে এ মাইনাস বি। তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যদি হয়, সেটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে পারি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কী হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এখানে এটাকে আমরা 9 ধরে নিচ্ছি, আর বিকে আমরা 3√7 ধরে নিচ্ছি, ঠিক? তাহলে এটা তোমার কাছে ঠিক এই এক্স্যাক্টলি এই ফর্মুলাতেই আসবে, যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি থাকলে সেটাকে আমরা বলবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো তুমি যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করতে চাও, তুমি বলবে স্যার 9 স্কোয়ার হবে, সেখান থেকে 3√7 এর স্কোয়ার আপনাকে মাইনাস করতে হবে, এই পুরো ভ্যালুটা দাঁড়াবে, আর তার সাথে বাইরে 2 গুণ আছে। যখন তুমি 9 স্কোয়ার করবে, এটা হবে 81, মাইনাস করলে হবে 3√7 তুমি যদি স্কোয়ার করো, তোমার কাছে আসবে 3 স্কোয়ার 9, আর √7 ইন্টু √7 করা মানে রুট উঠে গিয়ে 7 আসবে, তো 7 9 63 হবে। 81 থেকে 63 মাইনাস করতে হবে, তার সাথে দেখো 2 মাল্টিপ্লিকেশন আকারে থাকছে, এটা তোমার কাছে হবে কত, 18 ইন্টু 2, মানে রুটের ভিতর 36। তো স্কোয়ার রুট সলভ করলে হবে তোমার কাছে বাইরে 6। অপশন এ হবে দেখো রাইট। কারো ডাউট? দেখো ভেঙে ভেঙে তোমাকে বোঝালাম বলে এতটা আমি লিখছি, যখন তুমি কোশ্চেন সলভ করবে তুমি এক লাইনে বুঝতে পারছো যে কী কন্ডিশন হবে এবং তোমার কাছে কী অ্যান্সার আসতে চলেছে, তাই না? চলো নেক্সট আসো। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ এ টিয়ার 1 সিটি ইন ইন্ডিয়া? নিচের কোনটা ভারতের প্রথম স্তরের শহরের উদাহরণ আছে? জয়পুর, ভোপাল, অমৃতসর না কলকাতা? কোনটাকে নেবে? জয়। জয়পুর। আচ্ছা, টিয়ার 1, টিয়ার 2, টিয়ার 3, টিয়ার 4, এই যে সিটিগুলোকে ভাগ করা হয়, এগুলো কিসের বিশেষে বলো তো? কী কী প্যারামিটার দেখা হয়? পপুলেশন। পপুলেশন, তার ইকোনমিক, এগুলো সমস্ত কিছু সেখানে ধরা হয়, ঠিক আছে? তো যদি আমরা টিয়ার 1 সিটিগুলো দেখতে চাই, দেখো কিছু কিছু এখানে তোমাকে স্টেট মেনশন করে দেওয়া আছে, যেগুলো সিটি টিয়ার 1 সিটির মধ্যে আছে, যেগুলো গ্রিন কালার আছে। 1 নম্বর প্রথমে দেখো এখানে আছে কলকাতা, এটাকে আমরা টিয়ার 1-এর ভিতরে রাখি। ওপরের দিকে এখানে দেখো দিল্লি আছে, এখানে আমরা আহমেদাবাদ পাবো, দেন মুম্বাই পাবে, এখানে তুমি পুনেকে পাবে, হায়দ্রাবাদ আছে, বেঙ্গালোর আছে, আর চেন্নাই আছে। এগুলো হচ্ছে তোমার কাছে টিয়ার 1 সিটি, ঠিক? তো অপশনের দিকে তুমি যদি তাকিয়ে দেখো এর মধ্যে কোনটা ম্যাচ করছে, তুমি বলছো কলকাতা হবে আমাদের কাছে রাইট অ্যান্সার, ঠিক আছে? নেক্সট আসো। হুইচ ইন্ডিয়ান স্টেট ডাজ দ্য থর ডিজার্ট প্রিমারলি কভার? থর মরুভূমি মূলত কোন ভারতীয় রাজ্যগুলোকে অন্তর্ভুক্ত করে আছে? মানে তার বিস্তারটা বলতে হবে কোন স্টেট থেকে কোন স্টেট অবধি। রাজস্থান থেকে গুজরাট, গুজরাট থেকে মহারাষ্ট্র, মানে রাজস্থান এবং পাঞ্জাবে, নাকি পাঞ্জাব এবং উত্তরপ্রদেশ? কোনটাকে নেবে? হুম? রাজস্থান, গুজরাট। আর কারো অ্যান্সার? ওকে, সো কারেক্ট অ্যান্সার কিন্তু আমাদের কাছে কোনটা হবে, রাজস্থান এবং গুজরাটের মধ্যে হবে। দেখো ইন্ডিয়ার ম্যাপ যদি আমরা দেখি, এই যে পোর্শনটা দেখছো যেটাকে মেরুন কালার করে দেওয়া আছে, এটাই হচ্ছে থর ডিজার্ট, এখানটাতে আছে। কোন কোন দুটো স্টেট আছে দেখো, এখানে রাজস্থান, এখানে গুজরাট, ঠিক আছে? সো অ্যান্সার কোনটা হবে, অপশন এ। পরেরটা আসো। ডেভিড, তার যেটা র্যাঙ্ক আছে সেটা ওপর থেকে 19 এবং নিচ থেকে 25, ক্লাসে মোট কতজন ছাত্র তোমার কাছে আছে বলতে হবে। কী হবে অ্যান্সার?
4300। টোটাল ক্লাসে স্টুডেন্ট বের করার ফর্মুলা কি হয়? একজন পার্সন রিগার্ডিং যদি দুই দিক থেকে র্যাঙ্ক দিয়ে দেওয়া থাকে, আমরা কীরকমভাবে বের করি না, লেফট র্যাঙ্ক প্লাস রাইট র্যাঙ্ক দুদিকে র্যাঙ্কে যোগ করো, সেখান থেকে -1 হয়, তাই তো? -1 দুটো র্যাঙ্কে যোগ করে সেখান থেকে আমরা -1 করি। তো একদিক থেকে 19 র্যাঙ্ক আছে, একদিক থেকে আছে 25, সেখান থেকে -1 করতে হবে। এটা তোমার কাছে আসবে 44, -1 করলে হবে 43। ম্যাচ করেছে অ্যান্সার অপশন ডি। হ্যাঁ স্যার। চলো পরের কোশ্চেন বলছে যে ইফ দ্য লেন্থ অফ এ কিউবয়েড ইজ 4 সেন্টিমিটার, ব্রেথ বলে দেওয়া আছে 46 সেন্টিমিটার অ্যান্ড ভলিউম বলে দেওয়া আছে 8832 সেন্টিমিটার কিউব, দেন ফাইন্ড দ্য হাইট অফ দ্য কিউবয়েড। কিউবয়েডের হাইট কত হবে? এইট। কিউবয়েডের আমরা যদি ভলিউমের ফর্মুলা দেখি, ভলিউমের ফর্মুলা কি হয়? দেখো এটা হচ্ছে আমাদের কাছে একটা কিউবয়েড, 3 ডাইমেনশনাল একটা ফিগার। ভলিউমের ফর্মুলা হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট হয়, তাই তো? যদি আমরা ভলিউম বের করতে চাই সেটা হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট। ভলিউম তোমাকে দেওয়া আছে কত? 8832। লেন্থ বলে দেওয়া আছে 4 সেন্টিমিটার, ব্রেথ বলে দেওয়া আছে 46, তোমাকে হাইটটা বের করতে হবে। জাস্ট তুমি ডিভাইড করে দাও এই ভ্যালুগুলো দিয়ে, 4 দিয়ে ডিভাইড করলে তুমি পাবে 2208। 46 দিয়ে তোমাকে ডিভাইড করতে হবে, মেবি 23 দিয়ে পুরোপুরি ভাগ যাচ্ছে, 23 2 টাইমস গেলে তুমি 46 পাবে। এখানে কত আসবে? 9। ইউনিট ডিজিটে 8 পাচ্ছ, মানে 6 হবে 96। 2 দিয়ে ক্যান্সেল আউট করলে আমরা 48 পাবো। তো হাইট আমাদের কাছে কত বের হচ্ছে? 48, অপশন বি হবে দেখো রাইট। এই ম্যাচ করেছে অ্যান্সার। আচ্ছা স্যার, এটা ইউনিট ডিজিট দেখলেও তো হয়ে যেত। ইউনিট ডিজিট দিয়ে করতে পারতে, যেহেতু অ্যান্সার তোমার কাছে ডিফারেন্ট আছে তুমি ইউনিট ডিজিট করলেও পারতে। এখানে দেখো গুণফল যেটা আমাদের কাছে আসবে 8832, তার ভ্যালু তোমার কাছে 4 ইন্টু 46 ইন্টু এইখানে যে ভ্যালুটা হবে তার মাল্টিপ্লিকেশন দিয়ে আসতে হবে। এবার ইউনিট ডিজিটে এখানে আছে কত? 2। সো এইখানে তিনটে ভ্যালুর ইউনিট ডিজিটে 2 হতে হবে। 4-এর সাথে 6 গুণ করলে 4 ছক 24, মানে তুমি 4 পাবে। 4-এর সাথে কোন ভ্যালুকে ইউনিটে রেখে তুমি গুণ করবে যাতে করে ইউনিটে 2 আসে? এক তুমি বলতে পারো যে স্যার 3 হবে, তাতেও তোমাদের কাছে আসছে। 8 আসতে পারে, তাতেও হবে। আর হচ্ছে আমরা বলতে পারি আচ্ছা, দুটো চলে এসছে অপশন। দুটো আসছে, তখন তুমি কনফিউশনে পড়বে যে 43 হবে না হুম। 48 হবে, তাই না? হ্যাঁ স্যার, দেখিনি অপশন। ঠিক আছে, নেক্সট দেখো। দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট সোর্স ফর সমুদ্রগুপ্ত রিজিয়ন, সমুদ্রগুপ্তের রাজত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস কী ছিল? প্রয়াগরাজ প্রসেস। প্রয়াগরাজ প্রশস্তি, মিলিন্দ পানহ, না অর্থশাস্ত্র, না বিষ্ণু পুরাণ? আচ্ছা মিলিন্দ পানহটা কি বলো তো? মিলিন্দ পান হচ্ছে রাজা মিলিন্দ আর নাক্সিনের যে কথোপকথন সেটা। ওকে। অর্থশাস্ত্র কার লেখা? কৌটিল। কৌটিল্য। বিষ্ণু পুরাণ? বিষ্ণুগুপ্ত নাকি, জানি না এটা। এটা আমাদের জানা নেই, যাই হোক। তো এই কোশ্চেনটা যেটা আমাদের কাছে রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন বি হবে, প্রয়াগরাজ প্রশস্তি। ঠিক আছে, চলো নেক্সট আসো। এটাতে টাইম নাও, ডিরেকশন ডিস্টেন্সের কোশ্চেন আছে, ভালো করে পড়ো, দেন পিকচার ড্র করে অ্যান্সার বলো কোনটা হবে।
9 কিমি ওয়েস্টে। ও 9 হবে না, সরি, 11 হবে। 11 কিলোমিটার এটা ওয়েস্ট। করছে। স্যার 11 কিমি স্যার। বেশ, দেখো একদম। কোশ্চেনে বলা আছে কি যে জাকির স্টার্ট ফ্রম এ পয়েন্ট এ, ধরে নিচ্ছি যে সে এই এ পয়েন্ট থেকে স্টার্ট করেছে অ্যান্ড ড্রাইভ 7 কিলোমিটার টুয়ার্ডস দ্য সাউথ। তো নর্মালি আমাদের কাছে উপরের দিকটা নর্থ হয়, এটা সাউথ, ডান দিকটা আমরা ইস্ট পাই, আর এদিকটা ওয়েস্ট হয়। এ পয়েন্ট থেকে যদি তাকে সাউথের দিকে আসতে হয় তো ওই নিচের দিকটা হবে সাউথ, 7 কিলোমিটার আসলো। দেন হি টেক্স এ লেফট টার্ন, সাউথের দিকে যাওয়ার পর বাম দিকে ঘুরলে সে পূর্ব দিকে হাঁটবে, মানে ইস্টের দিকে 2 কিলোমিটার গেছে। ওকে, দেন টার্নস রাইট, এরপর রাইট সাইডে যাওয়া, পূর্ব দিকে যাওয়ার পর রাইট সাইডে টার্ন নিলে নিচের দিকে এখানে আসবে, সেখানে আবার 7 কিলোমিটার গেছে। হি দেন টেক্স এ লেফট টার্ন, এগেন সে দেখো বাম দিকে ঘুরেছে মানে পূর্ব দিকে আবার যাবে। কত কিলোমিটার গেছে না 11 কিলোমিটার। হি দেন টেক্স এ লেফট টার্ন, এরপর সে বাম দিকে ঘুরেছে এবং 8 কিলোমিটার গেছে। তো বাম দিকে ঘোরা মানে এখন উপরের দিকে হাঁটবে, এটা যদি 7 হয় এখান থেকে আরও উপরে 1 কিলোমিটার এখান অবধি হেঁটেছে, ঠিক। হি দেন টেক্স এ লেফট টার্ন অ্যান্ড ড্রাইভস 2 কিলোমিটার হবে মেবি এটা, তাই না? চলো, এরপর এখান থেকে বাম দিকে যাওয়ার পর যদি 2 কিলোমিটার হাঁটে, আমরা ধরে নিচ্ছি এটা 2 কিলোমিটার, এটা 1 ছিল, এটা 7 ছিল, টোটাল 8। হি টেক্স এ ফাইনাল রাইট টার্ন, এরপর সে ডান দিকে ঘুরেছে মানে এগেন ওপরের দিকে হাঁটতে শুরু করবে এবং 6 কিলোমিটার গেছে। তো ওপরের দিকে যদি হাঁটে 6 কিলোমিটার যাই, এটা দেখো এখান থেকে 7 কিলোমিটার ছিল, তো এখান থেকে এটা পুরোটা 7 কিলোমিটার ধরলে তার 1 কিলোমিটার এখানে গেছে, বাকি এটা 6 কিলোমিটার হলে এক্স্যাক্ট এই প্যারালাল লাইন বা সমান সমান লাইনে এসে দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে, যেটা হচ্ছে পয়েন্ট পি। তো এটাকে আমি পয়েন্ট পি দিয়ে দিলাম। ওকে, এখন বলছে হাউ ফার অ্যান্ড টুয়ার্ডস হুইচ ডিরেকশন শুড হি ড্রাইভ ইন অর্ডার টু রিচ পয়েন্ট এ এগেন। তাকে যদি আবার এ পয়েন্টে ফিরে আসতে হয়, এ পয়েন্টে ফিরে আসা মানে তাকে এখন এই দিক বরাবর হাঁটতে হবে। কোন দিকে হাঁটবে? ওয়েস্টে হাঁটবে। কিন্তু কতটা ডিস্টেন্স যদি বলা হয়, তুমি বলবে স্যার এই যে ডিস্টেন্সটা ছিল টোটাল, এই ডিস্টেন্সটা ছিল এখানে 2 আর এখানে 11, টোটাল 13 ছিল। তার মধ্যে সে এখানে 2 তো চলে এসেছে, তো 13 থেকে 2 মাইনাস করলে 11 কিলোমিটার তাকে এখন আসতে হবে ওয়েস্টের দিকে, তাই না? তাহলে অ্যান্সার আমরা কোনটাকে নেব? সি হবে আমাদের কাছে, রাইট। চলো পরের কোশ্চেনটা সলভ করা। ওয়ান পয়েন্ট ফোর। 1.4। আর কারো হয়েছে? দেখো কোশ্চেনে বলছে যে অন এ সার্কুলার পাথ অফ 2742 মিটার রিয়া অ্যান্ড ত্রিশা স্টার্ট ওয়াকিং ফ্রম দ্য সেম পয়েন্ট বাট ইন অপোজিট ডিরেকশন। ঠিক আছে, দুরকম কন্ডিশন দেখো হতে পারে, একটা হচ্ছে লিনিয়ার রেস হয়, আরেকটা আমাদের কাছে সার্কুলার রেস হয়। সার্কুলার রেস, দুটো রেসের ক্ষেত্রেই কিন্তু এরকম কন্ডিশন হয় যে আমাদের কাছে রিলেটিভ স্পিড ম্যাটারটা কিন্তু খুব করে। রিলেটিভ স্পিড কিন্তু আমাদের কাছে ম্যাটার করে। একই দিকে যখন দৌড়াবে তখন আমরা রিলেটিভ স্পিডের ক্ষেত্রে মাইনাস করি, যখন অপোজিট দিকে দৌড়াই তখন রিলেটিভ স্পিড আমাদের কাছে প্লাস হয়ে যায়। ঠিক আছে, এবার এরা এখানে যে রেসটা করছে সেটা কিন্তু একটা সার্কুলার পাতে চলছে, এটা একটা সার্কুলার পাথ। এই সার্কুলার পাথটা টোটাল যে লেন্থ বলে দেওয়া আছে সেটা হচ্ছে 2742 মিটার। ধরে নাও এই পজিশন থেকে স্টার্ট করেছে, একজন যদি এই দিক বরাবর দৌড়চ্ছে তো অপরজন তার উল্টো দিক বরাবর দৌড়চ্ছে। তো যখন দুজনেই যখন একে অপরের বিপরীতে দৌড়াবে তখন রিলেটিভ স্পিড আমাদের কাছে প্লাস হয়।
আর তারা যখন মিট করেছে বলছে অপোজিট ডিরেকশনে দৌড়চ্ছে, একজনের স্পিড 4.6 মিটার পার সেকেন্ড, আরেকজনের x মিটার পার সেকেন্ড। আর দে উইল মিট ফর ফার্স্ট টাইম আফটার 457 সেকেন্ড। তো 457 সেকেন্ড পর তাদের সাক্ষাৎ হয়েছে, ঠিক আছে। তার মানে 457 সেকেন্ড পর তারা দৌড়ে দৌড়ে এই টোটাল ডিস্টেন্সটা তারা কাভার করে ফেলেছে। তো যদি তুমি এখানে স্পিড বের করতে চাও, স্পিড কত আসবে? স্পিড অ্যাকচুয়ালি রিলেটিভ স্পিড কত বেরোবে? তুমি বলবে টোটাল 2742 মিটার ডিস্টেন্স তারা কাভার করেছে 457 সেকেন্ডে। যখন তুমি ডিভাইড করবে না, এটা দেখো 4 6 নিয়ার অ্যাবাউট 6 সেকেন্ড তোমার কাছে বেরোবে, মানে এক্স্যাক্টলি 6 সেকেন্ডে বেরোবে, ঠিক। তো রিলেটিভ স্পিডটাতে আমরা কি বলতে পারি, তাদের টোটাল যে স্পিডটা 6 সেকেন্ড না, সরি, 6 মিটার পার সেকেন্ড। তো রিলেটিভ স্পিডটা তাদের বেরোবে কত না, 6 মিটার পার সেকেন্ড। আর এই রিলেটিভ স্পিডটা যেহেতু অপোজিট দিকে দৌড়চ্ছে মানে প্লাসে হবে, তো দুজনের একসাথে স্পিডটা যোগ করলে তুমি 6 পাবে। তার মধ্যে একজনের স্পিড বলে দেওয়া আছে 4.6, আর একজনের কত হবে এখান থেকে মাইনাস করে দাও, 1.4 হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? কারো ডাউট আছে কি, বলো। এটা আর একটা টাইপ দেয় না যে স্টার্টিং পয়েন্টে আবার কখন মিট করে? স্টার্টিং পয়েন্টে কখন মিট করবে? হ্যাঁ, না স্টার্টিং তখন পয়েন্টে তোমাকে মিট করাতে হলে যেহেতু স্পিড ডিফারেন্ট আছে, স্টার্টিং পয়েন্টে মিটের কথা বললে তোমাকে কীভাবে বের করতে হবে? তোমাকে গ্যাপ দেখতে হবে যে কার স্পিড কত আছে, তার উপর ডিপেন্ড করছে। মানে ধরে নাও একজনের স্পিড যদি 4.6 হয়ে থাকে আর একজনের স্পিড যদি 1.4 হয়, সেই সিচুয়েশানে প্রথমবার যদি তারা 6 সেকেন্ড পর মিট করে থাকে, তো 6 সেকেন্ডে এই মানুষটার ডিস্টেন্স কতটা কাভার করবে? সরি, যদি তোমার 457 সেকেন্ড পর মিট করে থাকে, তো ফার্স্ট যে পার্সনটা ছিল সেটাকে মাল্টিপ্লিকেশন করলে তুমি নিয়ার অ্যাবাউট পাবে 1600 কত, আর এটার ক্ষেত্রে পাবে কত? প্রথমবার যখন তারা মিট করছে তাদের মধ্যে ডিস্টেন্সের যে গ্যাপটা আসছে, সেই গ্যাপটা আমরা কত পেতে পারি বলো? সে গ্যাপটা হবে 6 × স্পিডের ডিফারেন্স কত থাকছে? 3.2, তাই তো? 3 3.2। সো 19.2 মিটারে তুমি একটা ডিস্টেন্স এই প্রথমবার মিটের সময় পাবে। এটাকে কি তুমি যখন জিরোতে আনতে পারবে তখনই কি প্রাথমিক অবস্থাতে ফেরত চলে আসবে? তাই না? এটা তো স্যার এই দেখতে হবে প্রসেসটা ঠিক মনে পড়ছে না কিভাবে করতে। এটা আমাকেও দেখতে হবে, মানে এটা আমার মাথাতে তো নেই বলা চলে, মানে এরকম কোশ্চেন। না, এরকম দেখেছিলাম একবার সিজিএল এ আচ্ছা, পিআইকিউ ছিল। হুম, তাহলে আমাকে দেখতে হবে, আমার জানা নেই। ঠিক আছে, দেখবো, যদি সেরকম কোশ্চেন পাই তাহলে নেক্সট ক্লাসে আমি নিয়ে আসবো। হ্যাঁ স্যার। চলো নেক্সট দেখো। রিজনিংয়ের কোশ্চেন দিয়ে দেওয়া আছে, কিছু নাম্বার আছে দেখো, লেফট সাইড এবং রাইট সাইডে টোটাল তোমার কাছে 5টা নাম্বার আছে। কোশ্চেনে বলা আছে যে হোয়াট উইল বি দ্য রেজাল্টেন্ট ইফ দ্য সেকেন্ড ডিজিট অফ দ্য হাইয়েস্ট নাম্বার ইজ অ্যাডেড টু দ্য ফার্স্ট ডিজিট অফ দ্য লোয়েস্ট নাম্বার। কত হবে তোমার কাছে? 8। 8 স্যার। 8 হবে, তাই তো? জানতে চেয়েছে কি যে সেকেন্ড ডিজিট অফ দ্য হাইয়েস্ট নাম্বার, এর মধ্যে হাইয়েস্ট নাম্বার দেখো এটা আছে, তার সেকেন্ড ডিজিট কত হবে? 7। আর ফার্স্ট ডিজিট অফ দ্য লোয়েস্ট নাম্বার তোমার কাছে আছে 111, তার প্রথম ডিজিট হচ্ছে 1, দুটোকে জাস্ট যোগ করে তোমাকে অ্যান্সার দিতে হবে, তো অ্যান্সার হয়ে যাবে 8। নেক্সট আসো। A manufacturer fixes his selling price at 30% over the cost of the production. If the cost of the production goes up by 30% and the manufacturer raises his selling price by 70%, so find the profit percentage. $70. 70 অ্যান্সার বলছো, তাই তো?
স্যার 70। ওকে, সো দেখো নর্মালি যদি আমরা এটা ভাবি, বলা আছে কোশ্চেনে কি, যে যেটা সে সেলিং প্রাইস রাখছে, বিক্রয় মূল্য রাখছে, সেটা তার ক্রয় মূল্যের থেকে 30% বেশি। তো ক্রয় মূল্য যদি ইনিশিয়ালি আমরা 100 নিতাম, তো সেলিং প্রাইস ইনিশিয়ালি সে কত রাখতো? 130 রাখতো। এখন বলছে যে প্রোডাকশন গোজ আপ টু বাই 30%, মানে যেটা ক্রয় মূল্য ছিল সেটা এখন 30% বেড়েছে। তো নতুন ক্রয় মূল্য তুমি কত পাবে? 130। ঠিক। এবং বিক্রয় মূল্যটাকে সে 70% বৃদ্ধি করেছে। তো বিক্রয় মূল্যকে 70% বিক্রি করা মানে আগে যেটা বিক্রয় মূল্য 130 ছিল, এটাকে সে 70% বাড়িয়েছে। ঠিক আছে। তো নতুন যেটা সেলিং প্রাইস তার কাছে দাঁড়াবে সেটা হচ্ছে 130-এর 70%, মানে এটাকে তুমি 170 ডিভাইডেড বাই ডিরেক্টলি 100 করে নিতে পারো। ঠিক আছে, তোমার কাছে আসবে ভ্যালু কত? 221, তাই না? 221 পাচ্ছ তো? হ্যাঁ স্যার। তো এবার তোমাকে বলেছে যে নতুন প্রফিট পার্সেন্টেজ কত। এখন তোমার নতুন কেনা দাম হচ্ছে 130 টাকা, নতুন বিক্রয় মূল্য কত? 221 টাকা। কত টাকা তুমি প্রফিট করতে পেরেছো? 91 টাকা। কত টাকার রেসপেক্টে? 130-এর রেসপেক্টে পার্সেন্টেজের জন্য তুমি বলবে স্যার 100 মাল্টিপ্লিকেশন করে দিন, অ্যান্সার বেরিয়ে আসবে। তো 0 0 তোমার কাছে ক্যান্সেল আউট হবে, 13 দিয়ে ক্যান্সেল আউট করলে 7 13-তে 91 পাবো। সো 7/10-70% তোমার কাছে হবে নতুন কি প্রফিট পার্সেন্টেজ। ঠিক, কারো ডাউট? চলো নেক্সট আসো। পরবর্তী কোশ্চেন বলছে যে এ নাম্বার হোয়েন ইনক্রিজড বাই 57 1/2%, ইট বিকামস 378, দ্য নাম্বার ইজ। অরিজিনালি নাম্বারটা কত ছিল? হয়েছে কারো? দেখো, যদি কোশ্চেনে তোমার কাছে এটা মেনশন করা থাকতো যে কোনো একটা নাম্বারকে আমরা 10% বাড়িয়েছি, তো 10%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হয়? না 1/10 হয়। সবসময় ফ্র্যাকশানে কনভার্ট করলে আমরা কি ধরে চলি, যে নিচেরটা যদি আমাদের কাছে অরিজিনাল নাম্বার থাকতো, উপরেরটা আমরা ইনক্রিজ করেছি। তো 10 আমাদের কাছে অরিজিনাল নাম্বার থাকলে এখন 1 বেড়ে গিয়ে নাম্বারটা হয়েছে কত? না 11। এটা হচ্ছে ইনক্রিজ নাম্বার, আর এটা আমাদের কাছে অরিজিনাল নাম্বার ছিল। সেমভাবে যদি তুমি 57.1/2%-এর ফ্র্যাকশন ভ্যালু ক্যালকুলেট করতে চাও, এটাকে পূর্ণ ভাঙলে কত হবে? 57 × 2 করলে তুমি পাবে 114 প্লাস 1 115, 115/। আর নিচে পাবে তুমি কত? না 200, যদি পার্সেন্টেজটা পুরোপুরি তুলে দিই। দেন তুমি যখন ক্যান্সেল আউট করবে 5 দিয়ে, 5 2 10, 5 3 15 হবে, আর এখানে তুমি পাবে 5 4 20 আর 0 40 পাবে। এটাকে তো আর ব্রেক তুমি করতে পারবে না। দেন তুমি কি বলবে, স্যার এই ফ্র্যাকশনটা আমাদের কাছে বেরিয়েছে, সো অরিজিনালি নাম্বার যদি আমাদের কাছে 40 থাকতো, তার এগেনস্টে আমাদের কাছে নাম্বারটা 23 বেড়েছে। তো নাম্বারটা বেড়ে যাওয়ার পর হয়েছে কত? তুমি বলবে স্যার 40 + 23 করলে নাম্বারটা বেড়ে গিয়ে হয়েছে 63। কিন্তু কোশ্চেনে সেটাই মেনশন করে দেওয়া আছে, নাম্বারটা হবে 378। তো 63-র কত গুণ 378 হয়? দেখো 6 গুণ হয়। ঠিক। তো 63-কে 6 দিয়ে গুণ করলে যদি আমাদের কোশ্চেনে যে ভ্যালুটা দিয়ে দেওয়া আছে তার সাথে ইকুয়াল হয়ে যায়, তো কোশ্চেনের অরিজিনাল নাম্বারটা বের করতে চাইলে আমরা কি করব? আমাদের যেটা অরিজিনাল নাম্বার 40 আছে তার সাথে 6 গুণ করে দাও। তো 4 × 6 = 24, 240 হয়ে যাবে তোমার কাছে রাইট অ্যান্সার। বি হবে দেখো কারেক্ট।
কারো ডাউট আছে? বুঝতে অসুবিধা হচ্ছে? না স্যার, ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন ট্রাই করো। স্যার 9। 9। দেখো বলেছি ইফ ওয়ান ইজ অ্যাডেড টু ইচ ইভেন ডিজিট অ্যান্ড ওয়ান ইজ সাবস্ট্রাক্টেড ফ্রম ইচ অড ডিজিট। তুমি সববার প্রথমেই যে নাম্বারটা দিয়ে দেওয়া আছে সে নাম্বারটা আছে কত? 7521432। এক তোমাকে কোনগুলোর সাথে অ্যাড করতে হবে? যেগুলো ইভেন ডিজিট আছে, জোড় ডিজিট, আর যেগুলো অড আছে বিজোড় ডিজিট, সেগুলো থেকে এক মাইনাস করে দাও। তো 7 থেকে 1 মাইনাস করলে হবে 6, 5 থেকে 1 মাইনাস করলে হবে 4, 2 যেহেতু ইভেন 1 যোগ করলে হবে 3, 1 থেকে 1 মাইনাস করলে হবে 0, 4 যেহেতু জোড় 1 যোগ করলে হবে 5, 3 থেকে 1 মাইনাস করো 2 পাবে, 2 এর সাথে 1 যোগ করো তুমি 3 পাবে। ঠিক আছে, দেন বলছে হোয়াট উইল বি দ্য সাম অফ দ্য ডিজিট হুইচ আর সেকেন্ড ফ্রম দ্য লেফট অ্যান্ড থার্ড ফ্রম দ্য রাইট ইন দ্য নিউ নাম্বার দাস ফ্রম। তো এখন তোমাকে যোগফল বের করতে হবে কোনটার, না যেই ডিজিটটা সেকেন্ড আছে, বাম দিক থেকে সেকেন্ডে আছে, আর ডান সাইড থেকে কততে আছে? 3 নম্বর। ডান সাইড থেকে 3 নম্বর মানে এখানে 5 আছে। তো এই দুটো যোগফল কত হবে? 4 আর 5 যোগ করলে পাবো 9। বি হবে, দেখো রাইট। আচ্ছা, দুটো অপশানই 9 আছে তাই তো? যাই হোক, 9 দেখো আমাদের কাছে রাইট অ্যান্সার হবে। আই হোপ এটাতে কারো ডাউট থাকার কথা না, একদমই ইজি কোশ্চেন আছে। চলো নেক্সট ট্রাই করো। The length of each of the two equal side of an isosceles triangle is 41 centimeter and the length of its base is 18 centimeter. The area কত হবে এই ট্রায়াঙ্গেলটা তোমাকে বলতে হবে। স্যার 360। 360, ওকে। আচ্ছা, আইসোসেলেস ট্রায়াঙ্গেলের এরিয়া বের করার ফর্মুলা কারো মনে আছে? ডিরেক্টলি ফর্মুলা মনে আছে? দেখো, একটা ফর্মুলা তো আমাদের কাছে হয় যেখানে এরিয়া তুমি কী বের করতে পারো, যে কোনো ট্রায়াঙ্গেলের এরিয়া বের করার ফর্মুলা কী হয়? হাফ ইন্টু বেস ইন্টু হাইট। যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে তুমি যদি ভূমি এবং উচ্চতা পেয়ে যাও তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করলে তোমার কাছে এরিয়া বেরিয়ে আসবে। ঠিক আছে, যেরকম ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল ক্ষেত্রে মানে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা দেখি সেক্ষেত্রে এরিয়ার ফর্মুলা কী হয়? যে √3/4 ইন্টু সাইড স্কোয়ার, মানে তার বাহু স্কোয়ার আমাদের কাছে এরিয়ার ফর্মুলা আছে।
সিমিলারলি আইসোসেলেস ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যেটা এরিয়ার ফর্মুলা হয় সেটা হচ্ছে বি ডিভাইডেড বাই 2 ইন্টু রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4, যেখানে এ আর বি কী হয় না, এ হচ্ছে যে দুটো ইকুয়াল সাইড হবে তার লেন্থ, আর বি হচ্ছে তার বেস। আর যদি আমাদের কাছে বিষমবাহু ত্রিভুজের এরিয়ার ফর্মুলা ক্যালকুলেট করতে বলে তখন আমরা হিরন্স ফর্মুলা সেখানে ইউজ করি। হিরন্স ফর্মুলাটা কী হয়, যে রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, যেখানে এস হচ্ছে সেমি পেরিমিটার আর এ বি সি হচ্ছে তিনটে ডিফারেন্ট সাইড। ঠিক, এক তুমি ফর্মুলা ইউজ করতে পারো, আদারওয়াইজ দেখো তুমি আরেকটা প্রপার্টিস এখানে অ্যাপ্লাই করতে পারো। সেই প্রপার্টিসটা কী হয়, যে এই যে সমদ্বিবাহু ত্রিভুজ তোমার কাছে আছে, ধরে নাও এই দুটো বাহু তোমার কাছে ইকুয়াল আছে আর এটা হচ্ছে তার বেস। তো দুটো বাহু ইকুয়াল তোমার কাছে 41 দিয়ে দেওয়া আছে, আর বেস তোমার কাছে টোটাল আছে কত না 18। তুমি যদি এই যে ভার্টেক্সটা আছে এই ভার্টেক্স থেকে অ্যালটিটিউড ড্র করো, লম্ব ড্র করো, তাহলে কি হয় না, প্রপার্টিস অনুযায়ী এ তার বেসটাকে দুটো ইকুয়াল পার্টে ডিভাইড করে দেয় এবং দুটো সমকোণী ত্রিভুজ তৈরি হয়। ঠিক আছে, তার মানে যখন তুমি 90 ডিগ্রি এটাকে নিয়ে নেবে, দুটো সমকোণী ত্রিভুজ দেখো দুই দিকেই উৎপন্ন হবে, বেসটা দুটো ইকুয়াল পার্টে ভাগ হয়ে যাওয়া মানে এদিকটাও হয়ে যাবে 9 আর এটা হয়ে যাবে 9। এখন দুদিক থেকেই যদি ত্রিভুজ দুটো তোমার কাছে ইকুয়াল বেরিয়ে থাকে, ধরে নাও এই বাম দিকের যে ত্রিভুজটা তুমি পাচ্ছ এটাও একটা সমকোণী ত্রিভুজ, দেখো তার ভূমি হচ্ছে 9, তার অতিভুজ হচ্ছে 41, আর ডান দিকে যে আমাদের কাছে ত্রিভুজটা তৈরি হয়েছে এটাও দেখো একটা সমকোণী ত্রিভুজ সেম, এটারও দেখো তোমার কাছে ভূমি হচ্ছে 9, তার অতিভুজ হচ্ছে 41। আর তুমি যদি হাইটটা বের করতে চাও তাহলে তোমার কাছে এরিয়া এখান থেকে ইজিলি ক্যালকুলেট হয়ে যাবে। তো আমরা যদি এখানে হাইটটা ক্যালকুলেট করতে চাই দুটো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই, আমরা হাইটের ফর্মুলা কি জানি, তুমি বলো স্যার হাইট বের করতে হলে রুট ওভার অফ আমরা বলতে পারি যেটা হাইপোটেনাস আছে মানে অতিভুজ তার স্কোয়ার মাইনাস যেটা বেস থাকছে তার স্কোয়ার। তার মানে এখানে হাইপোটেনাস বা অতিভুজ কত আছে 41, তো 41 স্কোয়ার থেকে তুমি বেসের স্কোয়ার মানে 9 স্কোয়ার মাইনাস করবে। তো তুমি একবার বলবে স্যার এটাকে আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাতে যদি অ্যাপ্লাই করতাম তো হতো কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, है না। সো তোমার কাছে আসতো এটা রুটের ভেতরে 50, মাল্টিপ্লিকেশন এটা কত হতো 32 হতো, 32। 50কে ব্রেক করলে তুমি পাবে 25 ইন্টু 2, আর 32কে ব্রেক করলে তুমি পাবে 2 ইন্টু 16। এগুলো যেহেতু স্কোয়ার রুট আছে, যখন তুমি স্কোয়ার রুটটা তুলে দেবে 25-এর থেকে স্কোয়ার রুট করলে 5 বেরিয়ে আসবে, দুটো 2 থেকে একটা 2 বেরোবে, 16 স্কোয়ার রুট করলে তোমার কাছে 4 বেরোবে, তুমি বলবে 5 2 10 4 40 হচ্ছে আমাদের কাছে হাইট বেরোবে। ঠিক আছে, তো এই হাইটের মানটা তুমি পেয়ে গেলে 40। আর যখনই তুমি 40 পেয়ে যাবে তুমি বলবে স্যার এরিয়ার ফর্মুলা ছিল যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তো এই ত্রিভুজটার ক্ষেত্রে তুমি বেস কত পেয়েছো, বেস তো তোমাকে প্রথম থেকেই কোশ্চেনে দিয়ে দেওয়া ছিল, মেনশন করা ছিল 18, আর হাইট আমরা এখন নতুনভাবে বের করলাম কত 40। তো তুমি যদি সলভ করতে চাও এটা 9 আসবে আর 4 9 36, 360 হয়ে যাবে তোমার কাছে রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে সবার? বেশ, নেক্সট কোশ্চেন দেখো, ইচ অফ দ্য ডিজিট ইন দ্য নাম্বার ইজ অ্যারেঞ্জড ইন অ্যাসেন্ডিং অর্ডার ফ্রম লেফট টু রাইট। যে নাম্বারটা মেনশন করে দেওয়া আছে সেই নাম্বারটাতে যতগুলো ডিজিট বা সংখ্যা আছে সেগুলোকে বাম দিক থেকে তোমাকে ছোট থেকে বড় অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে। দেন জানতে চেয়েছে যে হাউ মেনি ডিজিট উইল রিমেন আনচেঞ্জড অ্যাজ কম্পেয়ার টু দ্যাট ইন দ্য অরিজিনাল নাম্বার। অরিজিনাল নাম্বারের সাথে যদি তুমি এখন নতুন নাম্বারের ডিজিটগুলোকে কম্পেয়ার করো, কতগুলো সংখ্যা বা ডিজিট তোমার আনচেঞ্জ থাকছে, মানে প্লেসগুলোর কোনো চেঞ্জ হচ্ছে না। দুটো আছে। দুটা, তাই তো? আছে ওকে, বাকিদের না স্যার, একটা হবে একটা। দেখো নাম্বার তোমার কাছে ছিল কত 5 1 2 3 4 8 7। এটাকে তুমি ছোট থেকে বড় আকারে যদি রিঅ্যারেঞ্জ করতে চাও তোমার কাছে সববার প্রথমেই 1 আসবে, দেন 2 পাবে,
দেন 3 পাবে, স্যার এরপর না 4 পাবে, এরপরে 5 আসবে, তারপর 7 আসবে, তারপর 8 আসবে। একটাও তুমি দেখেছো যে ম্যাচ করেছে আগের পেয়েছে? সবগুলোই তো চেঞ্জ হয়ে গেছে, তার মানে আনচেঞ্জের কোনো কোশ্চেনই এখানে নেই, মানে প্রশ্নই নেই। তাহলে অ্যান্সার আমরা কোনটা নেব? নান। সন্তু তুমি দুটো কীভাবে পাচ্ছিলে? না স্যার ভুল, আমি লাস্টেরটা 8-এর জায়গায় 7 করছি, যার জন্য আমার দুটো হয়েছে। তারপরে আমি যখন পরিবর্তন করলাম, তারপরে দেখলাম যে না স্যার, মানে লাস্টের ওই যে 7-8 ওইটা ভুল করেছি বুঝলাম। আমি। চলো পরে কোশ্চেন দেখো। স্বরাজ দ্বীপ যেটা আছে, পপুলার টুরিস্ট ডেস্টিনেশন নোন ফর ইটস বিচ, সো ইজ লোকেটেড ইন। স্বরাজ দ্বীপ কোথায় আছে? গুলফম ম্যানার, লাক্ষাদ্বীপ আইল্যান্ড, আন্দামান নিকোবর আইল্যান্ড আর দামন এন্ড দিউ। বলো স্বরাজদ্বীপ আছে কোথায়? অপশন সি, আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডে আছে। ঠিক। নেক্সট দেখো, ফাইন্ড দ্য ভ্যালু অফ কে ফর হুইচ কোয়াড্রেটিক ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস কে ইকুয়াল টু 0 হ্যাজ ইকুয়াল রুট। কে এর মান তুমি কত নেবে যাতে করে এই যে ইকুয়েশনটা তোমার কাছে আছে, দ্বিঘাত সমীকরণটা, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস কে ইকুয়াল টু 0, এর রুট দুটো, মানে যে বীজ দুটো বেরোবে সেই বীজ দুটো সমান হবে। 4। জিতের অ্যান্সার হচ্ছে 4। দেখো বীজ দুটো যখন তোমার কাছে ইকুয়াল হয়ে থাকে তখন আমরা কি ফর্মুলা অ্যাপ্লাই করি, যে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু কী হয়? 0 হয়। তো এখানে তোমার বি এর মান যদি দেখতে চাও তাহলে 4 স্কোয়ার তোমার কাছে হবে 16 মাইনাস 4 ইন্টু এর এক্স স্কোয়ারের কোপিসেন্ট কী আছে? কিছুই নেই, মানে 1 নেবে তুমি। আর সি এর মান তোমার কাছে জানতে চেয়েছে, মানে যেটাকে তোমার অলরেডি এখানে কে পুট করে দেওয়া আছে, তো ওটার ভ্যালু কে বসিয়ে দাও, তার ভ্যালু কত হবে? 0 হবে। তো -4k, তার ভ্যালু তুমি পাবে -16, আর কে এর মান এখান থেকে আসবে কত না 4। ঠিক আছে, তো অপশন সি হবে দেখো আমাদের কাছে রাইট অ্যান্সার। ঠিক। নেক্সট আসো। ইন ইন্ডিয়া হুইচ সেক্টর ইজ রেসপন্সিবল ফর ট্রান্সফর্মিং ন্যাচারাল প্রোডাক্ট ইন্টু ম্যানুফ্যাকচার গুডস। প্রাকৃতিক পণ্যগুলো থেকে উৎপাদিত পণ্যে রূপান্তর করার জন্য কোন সেক্টরটা এটার জন্য দায়ী? সেকেন্ডারি সেক্টর, প্রাইমারি সেক্টর, ইনফরমেশন সেক্টর নাকি টারসিয়ারি সেক্টর? কোনটা হবে? দেখো ন্যাচারাল প্রোডাক্ট যেগুলো থাকে সেগুলো তো প্রাইমারি সেক্টরের ভেতরে আসে, সেগুলোকে তুমি যদি এখন ট্রান্সফর্ম করে ম্যানুফ্যাকচার গুডস বানাতে চাও তাহলে সেটাকে কোন সেক্টর নেবে? সেকেন্ড নেবে। সেকেন্ডারি। সেকেন্ড নেবে। আর ওই ম্যানুফ্যাকচার গুডসটাকে যখন তুমি সার্ভিস দিতে চাইবে তখন সেটা কোথায় চলে আসবে? টারসিয়ারিতে চলে আসবে। ঠিক আছে, তো দেখো এটাই হচ্ছে আমাদের কাছে সেক্টর, যেগুলো ইন্ডিয়ান ইকোনমির ক্ষেত্রে আমাদেরকে পড়তে হয়। 3 রকম টাইপের আমাদের কাছে আরও আছে, মানে মেনলি 3টে আমাদের কাছে হয়, প্রাইমারি, সেকেন্ডারি এবং টারসিয়ারি। তো প্রাইমারির ভিতরে একদম দেখো ন্যাচারাল প্রোডাক্টগুলো আছে, এগ্রিকালচার বলো, ফিশিং বলো, ফরেস্ট্রি বলো বা ডেয়ারি বলো, এগুলো হয়। আর সেকেন্ডারিতে দেখো মেনশন করে দেওয়া আছে যে ম্যানুফ্যাকচারিং এবং ইন্ডাস্ট্রি এখানে আছে, আর টারসিয়ারিতে সার্ভিস সেক্টরগুলো বিলং করে। ঠিক আছে, সো অ্যান্সার আমরা কোনটা পাবো? সেকেন্ডারি সেক্টর। পরবর্তী কোশ্চেন দেখো, মিডিয়ান ক্যালকুলেট করতে হবে। একটা ডেটা সিম্পলি দেওয়া আছে, এর মিডিয়ান কত হবে? তিনটে জিনিস হয় দেখো নর্মাল ডেটার ক্ষেত্রে, আমাদেরকে মিন, মিডিয়ান আর মোড ক্যালকুলেট করতে বলে নর্মাল ডেটার ক্ষেত্রে। ঠিক আছে, তো যেটা মিন হয় এটাকে জাস্ট আমরা কি বলি না, আমাদের কাছে অ্যাভারেজের যে ফর্মুলা অ্যাপ্লাই হয়, মিন হচ্ছে সেম জিনিস। মিডিয়ান কোনটা হয় না, তোমাকে মিডিল টার্ম ক্যালকুলেট করতে হয়, ওই সেটে যে মিডিল টার্ম আছে সেই মিডিল টার্ম ফাইন্ড আউট করতে হবে। আর মোড কোনটা হয় না, ওই সেটটার মধ্যে যেটা সব থেকে রিপিটেড টার্ম থাকছে, যতবার বেশি রিপিটেড হবে যে টার্মটা, সেটাই তোমার কাছে মোড হবে। ঠিক আছে, মোস্ট অফ দ্য টাইম রিপিটেড টার্ম যেটা আসবে, মোস্ট অফ দ্য টাইম রিপিটেড টার্ম যেটা থাকবে সেটাকে আমরা মোড বলে চলি। এবার মিডিয়ান যখন তুমি ক্যালকুলেট করবে সেক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা কি না, সেটা হচ্ছে যেই সেটটা তোমার কাছে গিভেন থাকবে সেটাকে অবশ্যই তোমাকে অ্যাসেন্ডিং অর্ডারে প্রথমে সাজিয়ে নিতে হবে। এরকম না যে তোমাকে যেরকম খুশি নাম্বার দিয়ে দেওয়া থাকলো তুমি ভাবলে যে এদিক এদিক বাদ দিয়ে দিলাম, এটা আমাদের কাছে মিডিলে চলে আসছে, এটাকে আমি মিডিয়ান নিয়ে নিলাম।
না না না, এরকম হয় না। তোমাকে সেটটাকে প্রথমে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে। এবার তুমি যদি এখানে আসো, দেখো তোমাকে র্যান্ডমলি নাম্বার দিয়ে দেওয়া আছে, তুমি সববার প্রথম সেটটাকে সাজাতে চাইবে। সব থেকে ছোটো নাম্বার কি আছে বলবো 15। তারপরে নাম্বার 65 হবে। পাবে, তারপরে নাম্বার কি পাবে 33 পাবে। নেক্সট নাম্বার কি আসবে 34। ঠিক, এরপরে তুমি নাম্বার কত পাচ্ছ বলো একটু? 54, 54 পাবো। তারপর 60 আসবে, তারপর 60, 65 পাবে, 65, 66 66, 68, সরি 68 আছে, 68, হ্যাঁ 70, 71, 77। 68 পাবো, 70 পাবো, 71 পাবো, 77 পাবো। অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো হলো। এবার তুমি নাম্বার কাউন্ট করো কতগুলো আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11। দেখো 11টা নাম্বার আছে, মানে তুমি এদিক থেকে 5টাকে বাদ দিয়ে দাও, ওই দিক থেকে তুমি 5টাকে বাদ দিয়ে দাও, মিডিল টার্ম তুমি অটোমেটিক্যালি পেয়ে যাবে, সেটা হচ্ছে 65। তাই ডি হবে তোমার কাছে রাইট অ্যান্সার। আর যদি তোমার কাছে ইভেন সংখ্যক ডেটা দিয়ে দেওয়া থাকতো, তখন তুমি মিডিয়ান কীভাবে ক্যালকুলেট করবে? জোড় সংখ্যক ডেটা থাকতো, ধরে নাও এখানে আরও একটা ডেটা তোমার কাছে আছে যেটা হচ্ছে 79, তখন তুমি মিডিয়ান কীভাবে ক্যালকুলেট করবে? তুমি এখন বলবে স্যার 11টা তো ডেটা আমার কাছে নেই, এখন আমার কাছে আছে 12টা ডেটা। ঠিক, তো 12টা ডেটার ক্ষেত্রে আমরা কি করতে পারি, এদিক থেকে আমরা 5টাকে বাদ দিতে পারি, লাস্টের থেকে আমরা 5টাকে বাদ দিয়ে দিতে পারি, কিন্তু আমাদের কাছে পড়ে থাকবে মিডিলে দুটো। তো এদের যেটা অ্যাভারেজ আসবে সেটাই তখন তোমার কাছে মিডিয়ান হবে। ঠিক, বা এদের মাঝের যেটা নাম্বার পাবে সেটাই তোমার কাছে মিডিয়ান হবে। তো এদের মাঝের নাম্বার কত? তুমি বলেছো 65.5, তখন তোমার কাছে যে মিডিয়ানটা দাঁড়াতো সেটা হতো 65.5। ঠিক, ওকে। লাস্ট কোশ্চেন দেখো হ্যাঁ আজকে স্যার। সেটের, আজকে প্র্যাকটিস সেটের। বলছে হু ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান বক্সার টু উইন এ গোল্ড মেডেল অ্যাট দ্য ওয়ার্ল্ড বক্সিং কাপ 2025? 2025 সালের বিশ্ব বক্সিং কাপে স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় বক্সার কে? মনীষ রাথোড়, হিতেশ গুলিয়া, অভিনাশ নাকি যদুমণি, কোনটা হবে? কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, বলো। দেখো এটা যেটা রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে হিতেশ গুলিয়া, অপশন বি হবে দেখো রাইট। হিতেশ গুলিয়া হচ্ছে হিস্ট্রি ক্রিয়েট করেছিল যে ইন্ডিয়া ফার্স্ট এভার গোল্ড অ্যাট ওয়ার্ল্ড বক্সিং কাপ 2025। ঠিক আছে, এই মানুষটাই। চলো, সো রিভিশন করার কি আছে? আচ্ছা একটা কথা বলি, সেটা হচ্ছে যে এনটিপিসির এক্সামের ডেট পেয়েছো যারা দেবে বলছিলে আন্ডার গ্র্যাজুয়েট? 14 তারিখে পেয়েছি আমারটা। 14 তারিখ। কোথায় পড়েছো, ভুবনেশ্বর? না স্যার, শিলিগুড়ি। শিলিগুড়ি, ওকে। বলবো দেখো কারেন্ট অ্যাফেয়ার্স তুমি যদি রেলের এক্সামের জন্য রিভিশন করে থাকো, তাহলে মোস্ট প্রবাবলি তুমি মার্চের পর থেকে দেখো, মানে এপ্রিল, মে, জুন, জুলাই। জুলাই যদিও দেখার প্রয়োজন নেই, তুমি চাইলে ওই দিকের একটা মান্থকে নিয়ে নিতে পারো এর সাথে, মার্চ মাস নিয়ে নাও, মার্চ, এপ্রিল, মে, জুন, ঠিক, বা জুলাইয়ের অর্ধেকটা অবধি তুমি শুধু এই 4টে মাস এখন রিভিশন করো। কেন বলছি তোমাকে দেখো, কারণ এনটিপিসি যেটা গ্র্যাজুয়েশনের এক্সাম হয়েছিল সেখানে কিন্তু আপ টু ফেব্রুয়ারি মার্চ অবধি কোশ্চেন তোমার জিজ্ঞাসা করেই নিয়েছে। তো আশা করা যাচ্ছে যে কোশ্চেন যদি তোলে তো এর পর থেকেই তুলবে, মানে তোলার সম্ভাবনা বেশি। সেজন্যই বললাম যে সেক্ষেত্রে এই মিডিলের মাসগুলো খুব আমাদের কাছে ইম্পর্ট্যান্ট। এই মার্চ বলো, এপ্রিল বলো, মে বলো, জুন বলো, এই 4টে মাস কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। যদি কারেন্ট অ্যাফেয়ার্স পড়তেই হয় তাহলে আমার মনে হয় যে এখানেই তুমি টাইম ওয়েস্ট করো, বাদবাকি সেই পুরোনো দিনে কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞাসা করলে না তুমি পারবে না অন্য কেউ পারবে, ওগুলো পড়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, আর যেটা বেশি করবে সেটা হচ্ছে রিসেন্ট প্যাটার্নে যা কিছু ম্যাথ এবং রিজনিং এসেছে সেগুলোকে বারবার লাগাতার তুমি অ্যান্সার কি ডাউনলোড করে সেখান থেকে প্র্যাকটিস করতে থাকো, যাতে করে টাইমটা ম্যানেজ হয়। না হলে দেখবে এমন ক্যালকুলেটিং কোশ্চেন তোমাকে দেবে, ওই 90 মিনিটে 100টা কোশ্চেন করতে গিয়েও তুমি দেখবে হাতে তোমার টাইম থাকছে না। তো সেই অভ্যেসটা কিন্তু তৈরি করে নাও। ঠিক আছে, চলো, গুড নাইট সবাইকে।